দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আমি শফিক শাহীন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা এই অনুষ্ঠানে কথা বলি তাদের সাথে যারা আয়নাঘরের বন্দিশালা থেকে ফেরত এসেছেন, মানবেতর জীবনযাপন করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। আমরা কথা বলি তাদের সাথে যারা এখনও তাদের স্বজনদের খুঁজে ফিরছেন। আমরা কথা বলি এমন ব্যক্তিদের সাথে যারা এই গুমের মতো মানবতা বিরোধী অপরাধ নিয়ে কাজ করেন, সে সমস্ত মানবাধিকার কর্মীদের সাথে আমরা কথা বলি। আজকে আমরা আমাদের এই আলোচনার জন্য দুজন অতিথিকে আমাদের এখানে স্বাগত জানিয়েছি। একজন মফিজুর রহমান আশিক, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি আয়নাঘরের ভিকটিম। আশিক ভাই, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও একজন উপস্থিত আছেন, যিনি দীর্ঘ 12 বছর ধরে তার ভাইকে খুঁজে ফিরছেন এবং ভাইকে খুঁজতে গিয়ে আরও অসংখ্য ভাই হারানোর গল্প যিনি বয়ে বেড়াচ্ছেন এবং এই ভাইদেরকে খোঁজার জন্য তিনি একটি সংগঠন গড়ে তুলেছেন, মায়ের ডাক। সে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদুল ইসলাম তুলি, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকে আলোচনার জন্য। আমরা প্রথমেই আশিক ভাইয়ের কাছে যে, আশিক ভাই, আপনি কি করতেন? আপনি কেন গুমের টার্গেট হলেন? কি এমন আপনার বিরুদ্ধে ছিল যে আপনাকে কখন কে কারা গুম করলো? ধন্যবাদ। 2013 সালে সারা বাংলাদেশে বিএনপি সহ তার 4 দলীয় জোটের তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল দাবিতে আন্দোলন চলছিল। আমি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাঠাগার সম্পাদক ছিলাম। প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আর সেক্রেটারি ছিলেন হাবিবুর রশিদ হাবিব। তো সেই সময় সরকার বিরোধী আন্দোলনে আমরা মিছিল মিটিং করতাম। পুলিশ খুব সক্রিয় থাকতো, মিছিল দেখলে গুলি করতো বা ধরে নিয়ে যেত, গুম করে ফেলতো। তো আমরা খুব কেয়ারফুলি প্রোগ্রামগুলো করতাম, বিভিন্ন ফোনে অর্গানাইজ করতাম। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক তখন আমাদেরকে প্রোগ্রাম দিতেন বিভিন্ন সময়, কোথায় মিছিল করতে হবে, কোথায় প্রতিবাদ করতে হবে, এই প্রোগ্রামগুলো আমরা করতাম। এই ঠিক সেই সময়ে মানে তৎকালীন সরকারের গোয়েন্দা বাহিনী বিভিন্ন গাড়িতে আগুন দিত এবং এই ব্লেমটা বিএনপি ছাত্রদলের উপরে দিত। ঠিক একই কারণে আমরা মানে 2013 সালের 4 ডিসেম্বর আমরা একটা প্রোগ্রাম করছিলাম পল্টনের এদিকে। পল্টনের প্রোগ্রাম করার পরে আমি মিরপুরে থাকতাম, মিরপুরের সি ব্লক একটা বাসায়, তো সেখানে চলে গেছিলাম। এর আগে আমাদের প্ল্যান ছিল ক্যাম্পাসে প্রোগ্রাম করব, আমরা ফোনে কথা বলতাম। ওরা খুব সম্ভবত আমাদের ফোনকে ট্র্যাক করছে বা রেকর্ডিং নিচ্ছে। আমাদের প্ল্যান ছিল 2013 সালের 6 ডিসেম্বর, সেদিন ছিল শনিবার না, সেদিন শুক্রবার হবে। আমাকে নিয়ে গেছে 5 ডিসেম্বর। আমরা প্রোগ্রাম ছিলাম ক্যাম্পাসে একটা প্রোগ্রাম করব, ঠিক ঢাকা ইউনিভার্সিটিতে। তো 2013 সালের 5 ডিসেম্বর বিকালের পর আমি মিরপুর বাসা থেকে মিরপুর 11 নম্বর একটা রাব্বানি হোটেল ছিল, ওখানে আসলাম। ওখানে ইউনিভার্সিটি একটা ছোট ভাই শাহিন আসলো, আমরা ওখানে বসে চা খেলাম। চা করার পর মানে ঠিক মাগরিবের আগে আমরা ওখান থেকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা মিরপুর মুসলিম বাজারে আগে গেলাম, ঠিক মানে 5 নম্বর রোডের মাথায় গেলাম। আমি একটা দোকান থেকে 2টো কাঠ কিনলাম। কাঠ কেনার পরে আমার মোবাইলে রিসার্চ হচ্ছে না, তখন দেখলাম মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে। তখন একটু 100 গজ সামনে যাওয়ার পরে দেখি আবার মোবাইলের নেটওয়ার্ক আসলো। মোবাইলে কার্ড ইনসার্ট করে আমি ফোন করলাম আমার এক রিলেটিভকে ফোন করে কথা বলতেছি, ফোন কানে আছে। ঠিক সেই মুহূর্তে আমি হয়তো 50 গজ সামনে গেলাম। এটা হলো মিরপুর মুসলিম বাজারের উত্তর পাশে ত ব্লকের 6 নম্বর রোড দিয়ে আমি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিলাম। ঠিক মুসলিম বাজার যাওয়ার একটু আগে একটা কালভার্ট আছে ছোট। তখন গলিটা খুব শীর্ণজীর্ণ ছিল, একদম কোনো লাইটিং ছিল না, কোনো সোডিয়াম লাইট ছিল না। ওই গলিতে ওরা পিছনে দেখলাম, পিছন থেকে এসে আমাকে ধরলো, কলার ধরলো। কি নাম? আশিক, চলো। মোবাইল হাত থেকে নিয়ে নিল, আমাকে তুলে নিল আর ওই ছেলেকে তুলে নিল। কি নাম ওনার? ওর নাম হলো শাহিন, জিয়াউল হক শাহিন। ও ঢাকা ইউনিভার্সিটি তখন রেগুলার স্টুডেন্ট ছিল, ইসলামের ইতিহাসে। দুজনকে মাইক্রোতে উঠালো। শাহিনকে ফার্স্ট সিটে
একদম ডান পাশে, আমাকে মাঝখানে বসালো। তার মানে ওরা আপনাদেরকে ফলো করছিল? জি, ওরা ফলো করছিল, মানে ওরা একটা জ্যামার, যেটা পরে জানলাম জ্যামার দিয়ে আমাদের নেটওয়ার্কটাকে আটকে রেখে কাছাকাছি চলে আসছিল। যখন আমাদের মোবাইল অন হলো, আমার মোবাইল অন হলো, নেটওয়ার্ক আসলো, ঠিক তখনই ওরা আমাকে ট্রেস করে ধরে ফেললো, মানে সামনে গিয়ে। তো ধরে গাড়িতে ওঠানোর পরে সাথে সাথে চোখ বেঁধে ফেললো, হাত বাঁধলো গামছা দিয়ে। আমি পেছন দিয়ে বাঁধতে চাইছিল, আমি যখন বাধা দিলাম ওরা আমাকে দুইটা জোরে থাপ্পড় দিল, পরে পিছনে হাত দিল। আমি তখন তো প্রোটেস্ট করতেছিলাম, আপনারা কেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আমরা কি সন্ত্রাসী না। এরা কারা, কি দেখলেন? মানে এরা তখন প্লেন ক্লোথে ছিল, এরা ছিল বেসিক্যালি, আমাকে তো র্যাব 1-এ রেখেছিল 2 মাসেরও বেশি। তো সেটা তো আমি পরে আবিষ্কার করতে পারি, তখন তো আমি জানি না, দেখিনি, কোনো ড্রেস পরে দেখিনি। আমি জাস্ট আমাকে হাইয়েস্ট কালো গ্লাসি মাইক্রোতে উঠে নিয়ে চোখ বেঁধে ফেললো আর হাত বেঁধে ফেললো গামছা দিয়ে। তখন কিছুক্ষণ চালানোর পরে 13 সালে ঠিক সেই সময় খুব সম্ভবত তখন কালশিও ফ্লাইওভারটা হয়েছিল, এর উপর দিয়ে চালালো। তারপরে কিছুক্ষণ চালার পর নিয়ে গিয়ে একটা জায়গায় থামলো গাড়ি। থামার পরে আমাদের গাড়ি থেকে নামালো দুজনকে, একটা সিঁড়ি দিয়ে উঠালো, দোতলার মতো গড়ে উঠালো। তখন তো চোখ বাঁধা, জাস্ট মানে আমরা অনুমান করতেছি, কিন্তু আমরা তো চোখে দেখছি না, হাত বাঁধা। ওঠানোর পর আমাকে নিয়ে গেল, একটা চেয়ারে বসালো। চেয়ারটা ছিল আপনার ইলেকট্রিক চেয়ার, ফুটা ফুটা, হাতের উপরে এইভাবে 2 হাত দিয়ে চেয়ারের উপরে প্লাস্টারের মতো দিয়ে আটকা দিল। আসলো, কিছুক্ষণ রাখার পর একজন এসে জিজ্ঞেস করলো, নাম জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো। আমি পরিচয় দিলাম, আমার ইউনিভার্সিটির পরিচয় দিলাম, আমার পদের পরিচয় দিলাম। ওরা খুব উচ্চবাচ্য গালিগালাজ করলো, বলে যে তোরা কোথায় ককটেল মারছস, কোথায় ককটেল মারছস, গাড়ি পোড়াইছস। আমি বললাম যে সেটা তো আমাদের প্রোগ্রাম না, আমাদের প্রোগ্রাম ছিল রাজনৈতিক প্রোগ্রাম, আমরা তো কেন এগুলো করবো। বলছে তুই করস নাই? আমার হাত খুললো, আবার 2 হাত খুলে আমাকে উঠানোর পর আমার হাতে একটা হ্যান্ডকাপ পরালোর পরে একটা আংটা লাগালো, যেটা ক্রেনের মতো, লাইক কপি কল বাংলা ক্রেন দিয়ে আমার দাঁড় করলো। ওরা একটা সুইচ দিল, আওয়াজ শুনলাম। তারপর আমি আস্তে করে মানে মাটি থেকে উপরে তুলে আমি সোজা হয়ে গেলাম, ঝুলে পড়লাম। ঝুলার পরে ওরা আমাকে দুইজনে 2 দিক থেকে লাঠি দিয়ে খুব মারলো, প্রায় অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা মার। আমি তখন খুব একটা এনার্জেটিক ছিলাম, বা বয়সও কম ছিল, আমি জিন্স প্যান্ট পরা ছিল, মোটা। আঘাত লাগছে, কিন্তু জাস্ট আমি খুব শক্ত করে সহ্য করছি। আমি কারো নাম বলছি না, ওরা বারবার জিজ্ঞাসা করছে কাদেরকে নিয়ে মিছিল করো, কাকে কি বলো, হ্যাঁ নাম্বার দাও। তো আমি একটা ছেলেকে ওরা ট্রেস করে ফেলছে, যে ছেলেটা সবসময় অ্যাক্টিভ থাকতো ফেনী বাড়ি। তো সেই ছেলেটাকে ওরা খুঁজতেছে, খুব লম্বা চূড়ো ছিল, কিন্তু নাম্বার বন্ধ থাকাতে পাচ্ছে না। আমি কি করছি, আমি তো জানি ও আমার সবচেয়ে বড় সহযোগিতা করছে, ওকে ধরবে। তখন আমি ওর নাম্বারটা ভুল বলছি, আর ওরা আমার উপর আরও খেপে গেছে। পরে বললো যে ওরে নামায় ওর কক নষ্ট করে দাও। কি বললো? নামানোর পরে কক নষ্ট করে দাও, মানে আমার জেনিটাল পেনিসে ওরা সব দিবে আর কি। আমি খুব চেপে ধরলাম, ওরা খুলতে পারতেছে, তখন জোরে টান দিল, চেন ছিঁড়ে গেল জিন্স প্যান্টের, দুজনে টান দিল। তারপর আমাকে আবার ঝুলানোর পর আমাকে ইলেকট্রিকেট করলো, মানে ইলেকট্রিক শক দিল। শক দেওয়ার সাথে সাথে আমার বাম ডান মাথায় এমন জার্কিং হলো, মানে আঘাত লাগতো, আমি সেন্সলেস হয়ে গেছি। এরপর তো আমি ঝুলন্ত অবস্থায় ছিলাম, নিশ্চয়ই জানি না কতক্ষণ ছিলাম। অনেকক্ষণ পর দেখি আবার জার্কিং লাগলো, তখন ওরা পুনরায় আবার শক দিল। তখন আমি সেন্স ফিরলাম, আমি খুব টায়ার্ড, আমার শরীর দিয়ে ঘাম ঝরতেছে। এরপর ওরা আমাকে প্রচণ্ড আঘাত করতেছিল, এত জোরে মানে লাঠি দিয়ে পিটাচ্ছিল, আমার প্রতিটা বারেই আমার মানে বুকের 2 পাশে আর মাথায় গিয়ে আঘাত করছিল। আমি আর সহ্য করতে পারতেছিলাম না, প্রচণ্ড মানে যত শক্তি আছে খুব জোরে চিৎকার করছিলাম। ওরা এদিকে গান ছেড়ে দিছিল। পরে অনেকক্ষণ পিটানোর পরে খুব সম্ভবত আমি সেন্সলেস হয়েছি, আমার মানে এই হাঁটু থেকে কোমর পর্যন্ত থেতলা করে ফেললো। এর মধ্যে ওরা পিটে দেবে, আমার 2টা কিন্তু ওদের লাঠি থেতলা হয়ে গেছে। তারপরে এরকম খুব সম্ভবত মানে আমি তো আর গরিব কিছু থেকে আমি অনুমান করলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো আমার উপর টর্চার চলে। পরে ওরা আমাকে ওখান থেকে নামালো, আমি সেন্সলেস অবস্থায়, আমি ঠিক বুঝতে পারি নাই। কিছুক্ষণ পরে আমি দেখলাম একটা মেঝেতে আমাকে ফেলে রাখা হয়েছে, আমার হ্যান্ডকাপটা পিছনে দিয়া, চোখ বাঁধা, প্রচণ্ড ব্যথা। আমি খুব মানে গ্রোনিং করছিলাম, বলছে আমাকে একটু পানি দেন। ওরা পানি দিল না, বলছে পানি দেওয়া যাবে না। প্রচণ্ড শীত, ঠিক সেই সময় ডিসেম্বরে, জাস্ট ফ্লোরে ফেলায় রাখলো, নিচে ঠান্ডা, উপরে কোনো কম্বল টম্বল কিছু তো নাই। তখন তো প্রচণ্ড শীত, হ্যাঁ ডিসেম্বর মাস, হ্যাঁ প্রচণ্ড শীত, জাস্ট ফ্লোরে ফেলে রাখলো, মানে জাস্ট আমি কুকড়ে গেলাম, মানে মনে হয়
আমি একদম সাপ যেমন ক্রলিং করে ইয়ে করে এরকম ঠিক আমি এইভাবেই চলে আসছি। প্রচণ্ড ব্যথা, কিছুক্ষণ সেন্স থাকে আবার আসে, সেন্স আমার যখন ফিরে আমি তখন আমাকে একটু পানি দেন। একজন র্যাবের সদস্য বলছে তোর মুখে মুতে দিব, প্রস্রাব করে দিব। মানে খুব ভয়ঙ্কর, কী করবো আর, কিছু তো করার নাই। প্রস্রাব এরকম করতে করতে খুব সম্ভবত অনেক রাত হয়ে গেছে। আজান শুনতেছিলাম অনেক রাত, খুব সম্ভবত ফজরের আজান হবে। তখন আমার খুব প্রস্রাবে ধরছে, বললাম যে আমাকে একটু প্রস্রাব করতে নিয়ে যান। আমি তো দাঁড়াতে পারছি, দুজন আমাকে ধরে প্রস্রাবে নিয়ে গেলো। প্রস্রাব করলাম, ব্লিডিং হলো, রক্ত দেখলাম যে রক্ত বেরোলো, প্রস্রাব বেরো না। তখন ওটা কোনো মতে পরিষ্কার টরিষ্কার করে আবার ওরা হ্যান্ডকাপ পরে দিল, চোখ বেঁধে দিল, আবার নিয়ে আসলো, ঠিক এইভাবে ফেলে রাখলো। সকাল হলো, অনেক সকাল, কিছু একটা খেতে দিল, তখন খাওয়া যাচ্ছিল না ঠিক। পরে এভাবে তো 1 সপ্তাহেরও বেশি সময় হ্যান্ডকাপ পিছনে, চোখ বাঁধা। খাবার দেওয়ার সময় একটু হ্যান্ডকাপটা খুলে দিত, কিংবা ওয়াশরুমে যাওয়ার সময় হ্যান্ডকাপটা খুলে দিত। তখন হ্যান্ডকাপ খুললে তখন আমরা গিয়ে ওয়াশরুমে কাজকর্ম সারা। ওয়াশরুমের দূরত্ব কতটুকু ছিল? দূরত্ব একটা রুমের মাথায় আর কি, এক রুমের মাথায়। আপনারকে যেই রুমে রাখলো, এরকম কি আসা যাওয়ার পথে আরো রুম দেখেছিলেন নাকি না? কাছাকাছি আমি তো কিছু দেখছি না, আমি জাস্ট অনুভব করতেছিলাম। চোখ বাঁধা চোখ ছিল। বাঁধা। আমার পাশে ওই ছেলেটাকে রাখা হয়েছিল, যে ছেলেটাকে নিল সুমন? হ্যাঁ, না, শাহিন। শাহিন। আমাদেরকে ঠিক ওই রুমটা, এমন একটা রুমের সামনে রাখা হলো, দুজনকে মাঝখানে পর্দা দেওয়া হলো। ঠিক এর পাশে 2টা রুম, যেখানে আমাদেরকে টর্চার করলো। একটা রুম হলো টর্চার করার রুম, আরও একটা রুম আছে, সেটাও টর্চার রুম। তো এভাবে আমি 15 দিন, আমার পিছনে হ্যান্ডকাপ, আমি এমনিতে ব্যথা, পরে আমার হাতে এত ব্যথা, পরে দেখি এই ডান পাশ প্রচণ্ড ব্যথা, মানে মুখ। এখন পরে টেস্ট করার পরে বুঝলাম যে এখানে লিগামেন্ট ছিঁড়ে গেছে 2টা। পরে ওরা সামনে এনে দিল হ্যান্ডকাপটা, জাস্ট আফটার 15 দিন মতো হবে বা তার একটু বেশি হবে। মানে ওই এক জায়গাতেই 15 দিন? এক জায়গাতে ছিলাম, কারণ আমার এই পাশে ছেঁড়াটা ছিল। মানে আমি বুঝতে পারছিলাম, যখন খাবার দিতে আসতো ওকে একটা দিত প্লেট, আমাকে একটা দিত। খাবার দেওয়ার সময় ওরা হ্যান্ডকাপটা খুলে দিত, চোখের পর্দাটা নিচ দিয়ে একটু দেখতে পারতাম। একটু খাওয়া শেষ, ওখানে হাত ধুয়ে শেষ, আবার হ্যান্ডকাপ পরে দিত। আপনি এবং শাহিন পাশাপাশি ছিলেন? জি। আর কারো কি কোনো শব্দ শুনতে পেয়েছিলেন, বা অন্য কোনো রুমে অন্য কোনো আপনাদের মতো কারো শব্দ শোনা যেত না? আমি বলছি, কারো শব্দ ঠিক শুনতে পেতাম না। যখন মাঝে মধ্যে আমাদেরকে এই রুমটার সামনে থেকে নিচে আরেকটা রুমে নিয়ে যেত, ঠিক সেই সময় ওরা খুব জোরে সোরে গান ছেড়ে দিত, আইয়ুব বাচ্চুর গান, তারপর আপনার জেমসের গান, এগুলো ছেড়ে দিত খুব জোরে সোরে। তখন শুনতাম যে ওখানে মাঝে মধ্যে যখন একটু গান বন্ধ হতো, তখন ওখানকার চিৎকার শুনতে পেতাম, লোকজনের আওয়াজ শুনতে পেতাম। তার মানে ওই রুমগুলোতে টর্চার করা হতো, ঠিক আছে। এভাবে যখন এরকম চলতে থাকলো, 20 দিন পর 25শে ডিসেম্বর, খুব সম্ভব 25শে ডিসেম্বর হবে, তখন শাহিনকে নিয়ে গেল। শাহিনকে বের করে দিবে, ওর সাথে একজন এএসআই ছিল, ওর নাম খুব সম্ভবত আরিফ। শাহিনের ভাই একটা পুলিশের কনস্টেবল ছিল, ফেনীতে চাকরি করতো। সেই সুবাদে ওই আরিফ ওই কনস্টেবলকে চিনত, শাহিনের বড় ভাইকে। তখন বলে যে আমি তোমার বড় ভাইকে তো চিনি, আমি শুনতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ তোমাকে মনে হয় খুব দ্রুত ছেড়ে টেড়ে দিবে। তো ঠিক আছে, ওকে ছেড়ে দিলাম। আমি তো খুশি হলাম, যাক অন্তত একজন যদি ছেড়ে দেয়, তাহলে ও তো গিয়ে বলবে যে আমি কোথায় আছি, কীভাবে আছি, সেটা আপনার পরিবারকে অন্তত সে জানাবে। হ্যাঁ, এর মধ্যে মানে শাহিনের উপর খুব একটা টর্চার হয় না, সে তো নিরহ ছেলে, জার্নাল স্টুডেন্ট, সে এমনিতে সেন্সলেস হয়ে যেত। মানে তারে জাস্ট ঝুলিয়েছিল, সে যেটা পরে বললো, মানে ঝুলাতে সে সেন্সলেস হয়ে গেছে, মারে নাই তারে। এর মধ্যে একদিন দুজনে একটু কথা বলছিলাম, ও বলছে আমি একটা স্বপ্ন দেখছি ভাই, আমাকে ছেড়ে দিছে, আমাকে আসাদকে নিয়ে ছেড়ে দিছে। এটা ও বলল মানে দুপুরের একটু আগে। তখন এসে একজন এই কথা কেন বললাম, সেই জন্য মনে করেন দুজনকে এমন মারলো। আমি তো এমনিতে আগের আঘাতে মানে খুব একদম নাজুক অবস্থা আমার, একদম নড়াচড়তে, ওকেও প্রচণ্ড মারলো। ও খুব কান্না করলো, পরে আবার ওকে থামালো। এরকম করতে করতে ওর সাথে আরিফ যে এএসআই ছিল, ও এসে বলতো তুমি টেনশন করো না, তোমাকে ছেড়ে দিবে, তুমি তো নিরপরাধ, তুমি তো আর পলিটিক্স করো না, তোমার তো পদ নাই। হ্যাঁ, তো আমিও বলেছিলাম সে তো নিরপরাধ ছিল, সে আমার সাথে জাস্ট দেখা করতে আসছে, সেই জন্য তো আপনারা থাকি। 2013 সালের 5 ডিসেম্বর আপনাকে ধরলো। জি। সুমন ভাইদের যে 8 জনকে একসাথে নিয়ে গেল,
এটাও তো 2013 সালের ডিসেম্বরে, 4 ডিসেম্বর, ঠিক আগের দিন। জি, আমি ভাইয়াটা যখন শুনলাম তো তখন থেকেই এটা মাথায় মানে কাজ করতো। আশিক ভাইয়ের সাথে আমার আগেও কথা হয়েছে, যখন তাকে অনেক লুকিয়ে থাকতে হতো। ইভেন ঘুম থেকে প্রথমবার ফেরত আসার পরে তিনি মানে স্বাভাবিক মুভমেন্ট করতে পারতেন না আশিক ভাই। তাকে এতই মানে টর্চার করা হয়েছিল এবং এত থ্রেট দেওয়া হয়েছিল যে তিনি যেন সামনে না আসেন বা এগুলো না করেন, কিন্তু উনি আমাদের সাথে আমার সাথে শেয়ার করেছিলেন, যোগাযোগ করেছিলেন। আপনি না, আমি যখন বের হলাম ইন্ডিয়াতে ছিলেন তখন। না আমি বলি, আমি যখন ফেব্রুয়ারিতে ছেড়ে দিল 3 তারিখ রাতে, তখন আমি পরের দিন চিটাগং চলে গেছি। তার মানে কতদিন? 2 মাসেরও বেশি, 2 মাসেরও বেশি। আমি চিটাগং যাওয়ার পরে আমার বড় ভাইয়ের বাসাটা ছিল একদম শহরের বাইরে, বোয়ালখালীর ভিতরে একটা মানে বাসা। আমি ছিলাম একটা রুমের ভিতরে। এর কিছুদিন পরে, 15 দিন বা 20 দিন পরে, মানে তুলিয়াপার মা আমাকে ফোন করেছিল, বলছে যে বাবা তুমি বলো। উনি তো ডাইরেক্ট ফোন করতেছে, তাহলে আমি তো ফোনে বলতে পারি না, আমি তো আর ওনাকে দেখি নাই, কিন্তু আমি একটু বুঝতে পারছিলাম যে 1-2 জন ওখানে ডিউটিরত কর্তব্য অফিসার জাস্ট শাহিনকে ছাড়ার 1 দিন বা 2 দিন আগে বলছিল যে এখানে একসাথে 8 জনকে তুলে আনা হয়েছে, তুলে আনার পরে ঠিক তোমার মতো নির্যাতন করার সময় একজন মারা গেছে, শক দেওয়ার পরে বা টর্চার করে পরে বাকি সবাইকে মেরে ফেলেছে। সেটা ওদের কথা, আমি তো আর দেখি নাই। এটা কত তারিখে? এটা হলো আপনার 20 তারিখের পরে হবে, ডিসেম্বরে 20 তারিখের পরে এটা এরকম হবে। বললো ওরা, আমি ঠিক জানি না, আমি তো আর জানি না কাদেরকে আনছে। তা আমি পরে ধারণা করলাম এটা খুব সম্ভবত, যেহেতু সংখ্যাটা মিলে যায় এবং টাইমটাও মিলে যায়। আপনাকে ধরলো 5 তারিখ, 5 ডিসেম্বর, আর সুমন ভাইদেরকে ধরলো হলো 4 ডিসেম্বর। জি, তার মানে ওদেরকে ধরার পরের দিন আপনাকে ধরলো। আমাকে ধরেছে। ওরা একটা কথা বলতো, 1 সপ্তাহ আল্লাহ কর, 1 সপ্তাহ যদি টিকে যায় তাহলে তোদেরকে আর মারবে না, হয়তো ফেরতও দিতে পারে। এখানকার যারা ডিউটিরত অফিসারগুলো, ওখানে সবাই ভালো না, 2-1 জন খুব ভালো ছিল। ওরা বলতো যদি 1 সপ্তাহ টিকে যাস, পরে একটা আমরা অনুরোধ করব, রিকোয়েস্ট করব তোদেরকে ছাড়া দেয়। ওরা আমাদের এসে আমাকে খুব গালিগালাজ করতো, তুই কেন এটা করতে গেলি, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি স্টুডেন্ট ছিলি বেটা, কেন পড়াশোনা করে চাকরি করলি না। তার মানে আপনাকে ব্রেক ডাউনের চেষ্টা করা হচ্ছিল। তা আমি বললাম যে সেটা তো একটা আদর্শের ব্যাপার, সবাইকে আর চাকরি করবে, সবাই ব্যবসা করবে এমন তো না, কেউ না কেউ তো পলিটিক্সও করবে। এগুলো বললে ওরা খুব গালিগালাজ করতো। 15 দিন একটা রুমে রাখলো। 15 দিনে 20 দিন নট রুম, এটা হলো ওই টর্চার সেলের সামনের রুম আমি বলি। তারপর ওরা আমাকে খুব টর্চার করতো, আমাকে মারতো, যেহেতু আমি মূলত কালপ্রিট, শাহিন তো কালপ্রিট না আমার কারণে। শাহিন তাদের দৃষ্টিতে, তাদের দৃষ্টিতে, ওদের দৃষ্টিতে আমি কালপ্রিট, আমি অপরাধী, কেন ছাত্রদল করছি, মানে ওদের দৃষ্টিতে ছাত্রদল করা অপরাধ, খালেদা জিয়া তারেক রহমানের নাম নিয়ে অপরাধ। আমি একটা জয়কে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। জয় একদিন ঠিক সে কিছুদিন আগে 13 সালে মনে হয় একটা টক শোতে আসছিল না কি একটা প্রোগ্রামে, সেই বাংলা ইংরেজি বলতেছেন, তারা আমি একটু বলছিলাম যে ও কীভাবে ভবিষ্যতে বাংলাদেশ শাসন করবে, সে তো বাংলাও পারে না ঠিক মতো, আর ও যে ইংলিশ বলে সেটা তো বাংলাদেশের মানুষ বোঝে না, এই টাইপের। তখন ওটাও আমাকে জিজ্ঞেস করলো, তোর এত বড় সাহস, প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়ে স্ট্যাটাস দেস, তোর মেরে ফেলবো, তোর সাথে ইট ঝুলে রাখবো, মানে যা তা বিয়োগ। পরে 25 ডিসেম্বরের পর যখন শাহিনকে নিয়ে গেল, তখন আমি একা হয়ে গেলাম। তখন আমার রিয়েল ভয়টা শুরু হলো। তখন আমি যে সাক্ষী চলে গেল, সাক্ষী চলে গেল। ওকে জাস্ট বেরোবার সময় আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, আমি তো জানি, আমি ওকে বললাম যে তুমি একটু আমার বাসায় গিয়ে খবর দিও আমি এখানে আছি, কারণ এদিকে তো পরে শুনলাম আমার ভাই বোন সবাই পাগল হয়ে যায়। স্বাভাবিক, একটা ছেলে গুম হয়ে গেলে একটা পরিবারের সদস্য, বাকিদের অবস্থা কী হয় সবচেয়ে বেশি তো তুলিয়া পায় জানে, আমাদের চেয়ে উনি ভালো জানেন। আশিক ভাই, আপনাকে কতদিন পরে টর্চার সেল থেকে পাশের রুমে নিয়ে গেল? আমাকে টর্চার সেলের সামনে থেকে প্রথম 20 দিন পর একটা রুমে নিয়ে গেল। সেটা ছিল মানে কাঠের ইন্টেরিয়র করা, খুব ছিদ্র ছিল, আর ওখানে একটা করাতের মতো একটা জিনিস দেখছিলাম। তখন আমার হাত সামনে ছিল, যখন ওই রুমে কেউ থাকতো না, আমি আস্তে চোখটা আলগায় দেখতাম যে এই অবস্থা। এই রুমে ছিলাম নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচন হলো 5 জানুয়ারির পরে যখন নির্বাচন হয়ে গেল, মানে ডিসেম্বর মাস পুরাটা ওইখানে কাটলো। উপরে কাটলাম টর্চার সেলের সামনে আর পাশের রুমে। এরপরে একটা ছেলে সবুজ নামে একটা ওখানকার
মানে র্যাব সদস্য, খুব সম্ভবত আর্মি থেকে আসা, সে খুব হেল্পফুল ছিল। সে আমাকে বলল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, এটা হলো 25 তারিখের পরে যেহেতু শাহিনকে ছেড়ে দিয়েছে আপনাকেও ছেড়ে দিবে। আমরা মোটামুটি সবাই স্যারদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, আপনি ভালো স্টুডেন্ট ছিলেন, ভালো ছেলে, ভালো মানুষ, আপনার কোনো বদ অভ্যাস নাই, আপনি এইসবের সাথে জড়িত না। স্যাররাও কনভিন্স। তবে এখানে অনেক কেউ আসবে অপরিচিত, আপনার কাছে অনেক কেউ জিজ্ঞেস করতে চাইবে, আপনি কারো কাছে কিছু বলবেন না, কারোর সাথে কিছু শেয়ার করবেন না। সেটা বলার পর সবুজ চলে গেল। সে আসলে সুবিধা হতো, আমি হ্যান্ডকাপটা খুলে রাখতে পারতাম। সে যখন ডিউটিতে থাকতো চোখের বাঁধনটা লুজ করে দিত, একদম খোলা যেত না, কারণ ওখানে সিসিটিভি আছে, বলছে একদম খুলে ফেলে তখন সিসিটিভিতে মার্ক করলে আমাকেই এখানে মেরে দিবে। ঠিক 5 ডিসেম্বর হয়ে গেল। 5 ডিসেম্বরের পরে আমাকে নিচে একটা রুমে নিয়ে গেল। ওই রুমটা বাইরে দিয়ে তালা লাগানো থাকতো, একটা জানালা খোলা থাকতো সবসময়, কিন্তু বাইরে বড় টিনের দরজা তালা লাগানো থাকতো। তখন আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ আমাকে উপরের রুমে রাখার সময় বলেছিল যদি নিচের রুমে যাদেরকে নেওয়া হয় তাদেরকে সহজে ছাড়ে না, তারা এখানে অনেকেই থাকে, অনেক বছর ধরে থাকে, অনেকে মারা যায়, অনেকে সেন্সলেস হয়ে মারা যায়। আমি খুব ভয় পাচ্ছিলাম, আমি খুব কান্না করতেছিলাম। একটা রুম কোথাও বাইরে হতে পারছি না। বাইরে থাকলে তো র্যাব সদস্যরা আসতো বা পাশে দাঁড়াতো, একটা দুইটা কথা বলা যেত, কী অবস্থা জানা যেত, কিন্তু এখানে কিছুই বলা যায় না। ওরা পুরো যেদিন নিল তার দুপুরে একজন আমাকে খাবার দিতে আসলো, আমি তার পা জড়িয়ে দিলাম, ভাই আমাকে একটু, সরি ভাই কাউকে বলা যাবে, স্যার আমাকে একটু বাঁচান এখান থেকে। সে কোনো কথা বললো না, সে জাস্ট খাবারটা দিয়ে চলে গেল, কথা নাই, আল্লাহ আল্লাহ করে বাইরে লক করে দিত। খাওয়ার শেষ। পরের বার যখন আবার আসতো, দুপুরের খাওয়ার শেষ হলে সন্ধ্যার পরে আসতো, তখন আগের প্লেটটা নিয়ে যেত। 3 বার খুলতো, সকালে একবার, দুপুরে আর সন্ধ্যার পরে। আর পানি লাগলে জানলা দিয়ে বলতাম, ডাক দিতাম স্যার স্যার বলে আওয়াজ করতাম, কেউ আসতো তখন দিয়ে যেত, একটা পানির বোতল দিয়ে যেত। ওরা সবাইকে খুব সম্ভবত বলে যে এখানে সবাই লাইনের পানি খায়, তুমি কেন খেতে পারো না। আমার প্রস্রাবে যেহেতু সমস্যা হয়ে গেল ওদের শোকের পরে, ওখানকার অফিসাররা খুব সম্ভবত আমাকে ওখানকার ফিল্টার পানিটা দিত বোতলে করে। ঠিক একদিন আমার খুব তৃষ্ণা লাগছে, ফিল্টার মধ্যে আমাকে 1 বোতল পানি এনে দেন। ওখানে একজন তখন ডিউটিরত ছিল, ওই ছেলেটা আমাকে ধরার সময় আমি তাকে বুঝতে পারছি, শর্ট করে মোটা, ওর বাড়ি রংপুর, নামটা আমি মনে করছিলাম ভুলে গেছি। ওরা বললাম যে একটু পানি দেন, সে আমাকে পানি তো দিল না, আমার মাথায় একটা জোরে থাপ্পড় মারলো, আমি পড়ে গেলাম। ঠিক সে একইভাবে আমি যখন উপরে ছিলাম, আরেকদিন আমার প্রস্রাবে ধরছে রাত্রে 9টার সময়, সে আমাকে বলল যে স্যার একটু ওয়াশরুমে নিয়ে যান। সে আমাকে মানে রাতে 9টা থেকে মানে ভোর পর্যন্ত আমাকে নিয়ে যায়নি, আমি প্রস্রাবটা আটকে রাখছি। মানে এই ছেলেটা খুব ভয়ঙ্কর ছিল। আরেকজন ছিল গোপালগঞ্জের, হ্যাঁ, উপরে থাকার সময়, উপরে যখন ছিলাম একদিন ওয়াশরুমে গেলাম, প্রতিদিন সকালবেলায় গোসল করতে হবে, শীতের দিন তো সকালে গোসল করা যায় ঠান্ডা পানি, আমার ঠান্ডা লেগে একদম গলায় কপটপ ভরে গেছে। তো আরিফ নামে যে সদস্যটা ছিল সে বলছে আপনি একটু আজকে দুপুরে গোসল করবেন, আমি দুপুরে ডিউটিতে থাকবো, 12টার দিকে যেন যখন রোদ ওঠে উপরে পানির ট্যাঙ্কিটা গরম হবে, পানিটা গরম হবে, সেটা দিয়ে গোসল করবেন। তখন আমি গেলাম ভিতরে, গোসল করলাম, সাবান দিল, বেশ কিছুক্ষণ গোসল টোসল করে আসলাম। তো গোসল করার পরে লুঙ্গিটা পরলাম, এরপর একটা হাতে গামছা ছিল যেটা আমরা ইউজ করলাম। তো গামছাটা নিয়ে মানে ওয়াশরুম থেকে বের হওয়ার আগে আমি নিজেই চোখটা বেঁধে ফেলতাম, আর হ্যান্ডকাপটা বাইরে থাকতো, ওই বাথরুমের বাইরে হ্যান্ডকাপ লাগা থাকতো। তখন আমি নক করলাম, খুললো, হ্যান্ডকাপটা পরে দিল। আমি তো দেখি না, বলছি স্যার গামছাটা একটু রাখেন, একটু শুয়ে দেন। এখন ওখানে যে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর যে ছেলেটা, ও গোপালগঞ্জের, খুব লম্বা চৌড়া, ও যে আমি তো আর তারে দেখি নাই। ও কী করছে, আমাকে গালিগালাজ করলো, মা বোন তোলা আসছে, আমাকে মনে করেন আমি লুঙ্গি পরা, এমন মারলো সেদিন, আমি আবার অসুস্থ হয়ে গেলাম। এ হলো, এই 2 জন ছিল খুব ভয়ঙ্কর, একজন গোপালগঞ্জের ছেলে আর একজন হলো রংপুরের। এরা শুধু মারতো না, মারার সাথে সাথে বিএনপি ম্যাডাম, তারেক রহমান, এদের গালিগালাজ করতো। মানে এদের সব ক্ষোভ মনে হয় যেন আমাদেরকে মেরে, মানে ওনাদের উপর ক্ষোভ এটা আমাদের জানাইতেছে। মানে ওনারা এত বেশি মনে হয় আওয়ামী লীগের একজন, আওয়ামী লীগ ছাত্রীর কর্মীদের সাথে মনে হয় এরা বেশি আর ভয়ঙ্কর। হ্যাঁ, এরা কারো অস্তিত্ব মানে সহ্য করতে পারতো না। এই যে এত নারকীয় বর্ণনা দিচ্ছেন, এই জায়গাটা আসলে কোথায়? এটা হলো র্যাব 1-এ। কিভাবে বুঝলেন যে এটা র্যাব 1? আমাকে যখন টর্চার সেলগুলোর সামনে থেকে নিচের রুমে নিয়ে গেল, আটকে রাখলো, তখন তো আমি একা শুই। তখন ফ্লোরে 1-2টা কম্বল, আমাকে উপরে 2-1টা কম্বল দেয়। তখন যখন শুয়ে থাকি, রাত্রে
বা সন্ধ্যার পরে বা ভোরবেলা যখন ট্রেন যায় মনে হয় যেন ট্রেনটা একদম কানের পাশ দিয়ে যাচ্ছে, জাস্ট বিল্ডিংটার পেছন দেখে মনে হতো। এটা হলো একটা বিষয়। এরপর যখন বিমান উঠতো তখন মধ্যে বিমানটা খুব কাছ দিয়ে উঠে বা নামে, এটা একটা বিষয়। আর হলো জাস্ট আমার যে রুমটাতে রাখছে এর সামনের দিকে গাড়ি চলতো সেটাও বোঝা যেত। ঠিক জানুয়ারির মানে মনে হয় তখন বিশ্ব ইজতেমা হয়েছিল ঠিক হয়তো জানুয়ারির 20 তারিখের পরে, ঠিক সেই সময় যখন অনেকগুলো গাড়ি যাচ্ছে তখন শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী আর খালেদা জিয়া তো আছে বিরোধী দলের নেত্রী হিসেবে যাচ্ছে, তখন ওরা ওখানে বলতেছে মানে হর্ন দিচ্ছে, আমরা বুঝতেছি যে এখানে ভিআইপি যাচ্ছে এবং টঙ্গী থেকে মোনাজাতটা উত্তরা পর্যন্ত চলে আসে, তখন শুনতে পারি আমি মানে মোনাজাতটা শুনতে পাচ্ছিলাম, তখন বুঝলাম এটা রেওয়ানি। পরে আপনি আপনার এই যে আপনার উপরে ভয়াবহ নির্যাতন নেমে আসলো, এই যে দীর্ঘ আপনার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় আপনি ওই আয়নাগরের যারা রক্ষক ছিল, পাহারাদার ছিল, কিছু নাম আপনি বললেন। জি, ওরা হলো ওখানে ডিউটিরত যারা ছিল তাদের। হ্যাঁ, এরা কি বাহিনীর সদস্য নাকি এরা আউটসোর্সিং করা? সম্ভবত পুলিশ আর আর্মির সদস্য হবে এরা। কয়েকজনের নাম তো আপনি আইডেন্টিফাই করলেন। হ্যাঁ, ওটা মানে ওরা একজনকে একজন ডাকে সেটা শোনার পরে, কিন্তু জানুয়ারিতে ওদেরকে নিষেধ মানে একজনকে নাম ধরে না ডাকার নিষেধ করে দিল, যার নাম ধরে ডাকে না। ওখানে হলো এমন একটা বিষয়, এক এক দিন পর ওদের এক একটা সিস্টেম ব্রেক হয়। ঠিক জানুয়ারির ফার্স্ট উইকের পরে যখন আমি ওখানে থাকি এত ঠান্ডা লাগে, মানে আমি প্রচণ্ড অসুস্থ, কফ চলে আসে, আমার চোখে অঞ্জলি হয়, প্রথমে হয় ডান চোখের দুইটাতে নিচে, এক সপ্তাহ গেল, তারপর বাম চোখে গেল। ওরা এসে দেখলো যে চোখের কী অবস্থা, একজন এসে পোস্টগুলো বের করে দিল, বলে যে তুমি চোখটা খুলে রাখো, পর্দাটা খুলে কোনায় বসো, তোমাকে কেউ দেখবে না, তুমিও দেখবে না। ঠিক আমি ওনার কথা মতো চোখ এটা খুলে রাখলাম, যেহেতু আমার এই চোখে অনেকটা ইনফ্লামেশন হয়ে গেছে। তখন ওরা আরেকজন এসে বললো যে এই চোখ খুলছোস কেন? আমি বলছি স্যার বলছে, এই কোনো স্যার না, আমি যা বলি তাই কর। আবার চোখ বেঁধে ফেললাম। মানে এক একজনের এক এক মানে তারপরে আপনি ছাড়া পেলেন কবে, বা তারা কবে আপনাকে ছেড়ে দিল, কিভাবে ছাড়লো? আমি এই জায়গাতে প্রায় 1 মাস মতো ছিলাম। তো প্রথমে 2টা চোখে আমার অঞ্জলি হলো, ওগুলো শেষ হতো আমার জানুয়ারির লাস্টে হয়ে গেল। ওরা দেখলো যে আমার চোখগুলো এখন একটু পোস্ট বেরোয়, ভালো, সে আর কিছুদিন ওয়েট করো, দেখি কী হয়। আমি বললাম স্যার আমি আর কতদিন থাকবো? অনেক সিনিয়ররা, খুব সত্য সিনিয়ররা আসছে, খুলে দেখলো চোখের কী অবস্থা, ওর চোখ তো একটু ভালো হয়েছে, দেখি। এরপর 4-5 দিন পর, খুব সম্ভবত 2 ফেব্রুয়ারি 2 তারিখ আবার আসলো ওরা, বলে যে দেখি তোমার চোখের কী অবস্থা। আমি ওদের দিকে তাকাই না, ওরা আমার কাপড়টা খুললো, দেখে যে চোখ ভালো হয়ে গেছে। তখন পরের দিন সকালে একজন আসলো, যে সার্জন যে দায়িত্ব থাকে, ও বললো যে আল্লাহর রহমতে একটা সুখবর আছে আপনাকে হয়তো আমরা ছেড়ে দিব 2-1 দিনের মধ্যে। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে আমি আপনাকে ছেড়ে দিব, আপনি শান্ত থাকেন। তখন সে সকালে বলে গেল, আবার আধা ঘন্টা পর আবার আসলো, বলছে আপনার কী কী ছিল এখানে? আমার মানিব্যাগ আছে, 2টো মোবাইল ছিল, জুতা আছে, বেল্ট আছে। তো আমার জুতাটা পায় নাই, বেল্টও দেয়নি। বলছে ঠিক আছে। তখন বলছে আপনার তো অনেক লম্বা দাড়ি হয়ে গেছিলো, আপনি তো আসার সময় দাঁড়িয়েছে। বলছে হ্যাঁ, না, আমি রেখে দিই। বলছে না। তখন ওরা একটা রুমে দিল, একটা ব্লেড আর একটা রেজর দিল, ওটা দিয়ে আমাকে ক্লিন শেভ করলাম। শেভ করার পরে আসলো, বলছে ঠিক আছে। তো সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে আমাকে ওরা ওই সেদিন ভালো খাবার দিল। খাবারের পরে অনেকক্ষণ পরে কেউ আসেন, আর আসার পরে অনেক পরে ওরা আমাকে আরেকটা রুমে নিয়ে গেলো। ওখান থেকে ওটা একটা রুমে জিজ্ঞাসাবাদ করলো, জিজ্ঞাসাবাদ করে বললো যে কী করবা তুমি, মানে কোথায় যাবা এখান থেকে বের হয়ে? বলছে আমার বাসায় যাবো। তোমাকে জিজ্ঞেস করলে তুমি 2 মাসের বেশি সময় কোথায় ছিলে, কি বলবা? বললাম যে আমি ঢাকায় ছিলাম। বলছে না, তুমি বলবা তুমি ইন্ডিয়াতে ছিলা, যেহেতু দেশ আন্দোলন চলছিল, নির্বাচন সহ তুমি ইন্ডিয়াতে ছিলে সেটা বলবা, আর তুমি কোনো সাংবাদিকের সাথে কোনো কথা বলবা না। যদি কোনো সাংবাদিকের সাথে কথা বলো তাহলে কিন্তু তোমাকে আবার নিয়ে আসবো। তা আমি বুঝতে পেরেছি, আমাকে যখন গুম করে রাখা হয়, মানে আমি যখন উপরের অংশে ছিলাম ওই টর্চার সেলের সামনে, আমাকে একজন বলছিল, বলছে তুমি এখান থেকে বের হলে কারো নাম কোথায় ছিল বলবা না, কারণ বললে ঠিক একইভাবে রাজশাহী ইউনিভার্সিটির একটা ছেলেকে নাকি তারা নিয়ে আসছিল, নিয়ে আসার পরে সে 1 সপ্তাহ পরে মনে হয় বলে দিল যে আমাকে র্যাব নিয়ে গেছে, পরে তাকে ক্রসফায়ার দিয়েছিল। খুব সম্ভবত ঢাকা থেকে যাওয়ার সময় কোনো একটা জায়গা থেকে গাড়িতে নিয়ে গেছিল, এরকম নিউজ হয়েছিল ঠিক সে সময়।
তো আমার মনে আছে ওদের কথাটা, আমি চুপচাপ থাকলাম। আমি যখন ওখানে আসি ঠিক ডিসেম্বরের শেষের দিকে বা মাঝামাঝি, মানে তখন একজন একটা ছেলে খুব কান্না করতেছে, শোনাচ্ছে। কে কান্না করে, কে কান্না? জিজ্ঞেস করলাম, স্যার আমি কিছু করি নাই, আমাকে শুধু শুধু নিয়ে আসছে, যে যায় তারে বলে। পরে শুনলাম ওই ছেলেটা হলো আপনার নীলফামারী থেকে নিয়ে আসা হয়েছে। সেই ছেলেটাকে আসাদুজ্জামান, যে আপনার নূরের ওখানে একটা হামলা হয়েছিল, নির্বাচনের আগে ওখানে হামলা হয়েছিল, ঠিক ওদেরকে এখানে দুজনকে নিয়ে আসছিল। পরে আবার কখন ওদেরকে নিয়ে গিয়েছিল, পরে দেখলাম যে মানে একজন বলল যে যাদের অ্যারেস্ট করেছে প্রায় 2-1 জন ছাড়া সবাইকে এখানে আনা হয়েছিল। পরে আমি বের হয়ে দেখলাম 2-3 জনকে মনে ক্রস ফায়ার দিয়ে হয়েছিল। খুব সম্ভবত এখানেই ওরা ছিল আর কি। মানে আসাদুজ্জামান নূর যে কিভাবে আনছে সেটা তো আমি জানি না। আমি জানলাম কিভাবে, ওখানে যে এসআইটা পুলিশটা ডিউটি করে, ওর নাম এসআই কি একটা নাম, ওর বাড়িও মনে হয় চিটাগংয়ের, ফোন করলো একজন ওর কলিগে বসে, আসাদুজ্জামান নূর স্যার ফোন করছিল অনেক রাত। তখন ওরা মনে করছে আমি ঘুমিয়ে গেছি। আমি শুনলাম যে আসাদুজ্জামান নূর স্যার ফোন করেছিল। তখন আমি চিন্তা করলাম কার জন্য ফোন করছে, কি জন্য। পরে বের হওয়ার পরে যখন পেপার দেখলাম যে এখানে তো ম্যাসাকার হলো, তাহলে বুঝলাম যে ওই ঘটনাটা এখানে, তার মানে ওই ক্রস ফায়ারের সাথে আসাদুজ্জামান নূরও জড়িত। হ্যাঁ জড়িত, আসাদুজ্জামান নূরও জড়িত, সেটা আমি বুঝতে পারলাম। পরে আমি বিভিন্ন নিউজ পড়া। তারপরে আপনাকে ছাড়লো কয় তারিখ? আমাকে ছাড়লো ফেব্রুয়ারির 2 তারিখ রাতে, একদম মধ্যরাত্রে গাড়িতে উঠালো। কোথায় নিয়ে ছেড়ে দিল? নিয়ে আমাকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে আসছে। নিয়ে আসার পর গাড়ি যাবো আমাকে হাতির ঝিলের একটা জায়গায়, মানে একটা টার্নিংয়ে নামাই দিচ্ছে। চোখটা খুলে দিয়ে যাওয়ার সময় মানি ব্যাগটা দিল, আর এক জোড়া কার স্যান্ডেল দিছিল। ওটা দেওয়ার পর ওই স্যান্ডেলটা পর আমি কোথায় যাব, তখন হাতির ঝিল মধুবাগের এই মোড়ের নিচ্ছে। ওইদিকে যে সাংবাদিক ছিল আপনাদের মানব জমিনের কাফি কামালের বাসা, ওইদিকে আমি ভুলে গেছিলাম। তখন আমি নামলাম, অনেক রাত তো, শীতকাল। আমি তো একটা মানে ফুল হাতা গেঞ্জি পরে, যে গেঞ্জিটা আমি পরে গেছিলাম সেটাই আমাকে ওরা আবার পরে, মানে সেটা পরেই আমি আসছিলাম। পরে ওখান থেকে সিএনজিতে নিয়ে আসলাম চৌধুরীর বাসা ছিল নিকেতনে। আমার মনে পড়ল যে এখানে তো আসলাম ভাইয়ের বাসা আছে, ওখানে চলে যাই, এত রাতে যাবো কোথায়। আমি সিএনজিটা বললাম যে এখানে যাও, ওরা 100-150 টাকা দিলাম। আমি ওখানে নামলাম। নামার পরে দারোয়ানকে বলে আসলাম ভাই দোতলায় থাকতো, ওখানে গেলাম, দেখি আসলাম ভাই নাই, ওনার ছেলেটা আছে। তখন রাত প্রায় 2:30 বা 3টে হবে। তখন আর কথা হয় না, তখন আর ঘুম তো আসে না। একটা মুক্তির আনন্দ, এটা তো বিশাল। যারা ঘুম হয় না তারা বুঝবে না ঘুমটা কতটা ভয়ঙ্কর, এটা বুঝতে পারবে। তারপরে আমাদের হাতে সময় খুবই কম, আপনারও ব্যস্ততা আছে। জি, আপনি প্রথমবার গুম হওয়ার পরে ছাড়া পেলেন, দ্বিতীয়বার আবার কবে, কখন, কিভাবে গুমের শিকার হলেন? যেটা হলো সিটিটিসি একটা জঙ্গি নাটক করছিল, বোমা ব্লাস্ট করছিল আমার বাসার নিচে, মিরপুর 6। আমি সেই ছবিগুলো তুলে বিভিন্ন, যে আতিয়া মহল, যেটা না আতিয়া মহল না, মিরপুর 6 নম্বরে। আচ্ছা, ওটা তো আতিয়া মহল তো কেউ উঠায় নাই, এটা তো আমি নিজে, ওরা যে একটা বোম ডিসপোজাল ইউনিট থেকে লোকজন নামলো, পল্লবী থানা পুলিশ আসলো, মাঝখানে ইট স্তূপ করে এখানের উপর যে একটা ফাইল বোমা রাখলো, আমি এটা ছবি তুলছিলাম। ছবি তুলে এগুলো আমি বিভিন্ন জায়গাতে পাঠিয়েছিলাম, ইউএস এমবেসি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানবাধিকার সংগঠন, তুলিয়াপার কাছেও দিয়েছিলাম, অনেকের কাছেই পাঠিয়েছিলাম। তো এগুলো প্রচার হওয়াতে ওরা আমাকে সব এলাকা তন্ন তন্ন করে খুঁজলো। পর ওরা ছবির অ্যাঙ্গেলগুলো দেখলো যে কোন জায়গা থেকে আসছে। আমি তখন একটা বিল্ডিংয়ের 6 তলায় থাকতাম, হ্যাঁ 5 নম্বর লাইনের বাসা, সি ব্লকের। ওই 6 তলার অ্যাঙ্গেল করে ওরা আমাকে খুঁজতে গেছে। আমি তখন ছিলাম না, আমি বুঝতেছি ওরা আমাকে খুঁজতে আসবে। আমি তখন বাসা থেকে বেরো গেছিলাম। কিন্তু বাড়িওয়ালার আমার ওখানে একটা পুলিশের সোর্স আছে, ও আবার ইলেকট্রিক মিস্ত্রি ছিল, ও আবার আমাকে ডেকে আনলো। তাকে আমি বিশ্বাস করতাম, লক্ষ্মীপুরের ছেলে, ইলেকট্রিক মিস্ত্রি, আমার কাজ টাজ করে। বলছে ভাই একটু আসেন এসি। বললাম যে ঠিক আছে। তখন আমি অরিউল্লাহ নোমানকে ফোন করলাম, ভাই কী করবো? বললো যে আপনি চিরং চলে যান। আমি বললাম যে তুই একটু উপরে গিয়ে দেখাই কেউ আছে কিনা। বলছে ভাই কেউ নেই। সে আমাকে নিয়ে পুলিশের সাথে মিলে আমাকে ধরে দিল, বাড়িওয়ালা সহ এটাতে জড়িত ছিল। হ্যাঁ, এরপর তো আমাকে 2 দিন গুম করে রাখলো। তারপর রিজভি ভাই বক্তব্য দেওয়ার পরে দিল। হ্যাঁ, এরপর আমি তো 9 মাস জেল কাটলাম। এই 9 মাস জেল আর গুম, মানে আমার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেল, মানে খুব বাজে অবস্থা। আমরা চাই আপনি সুস্থ হন এবং আপনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন, মানে মানুষের অধিকার নিয়ে কথা বলেন। আপনার সুস্থতা কামনা করছি। আপনার তারা আছে, জানি যে আপনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার হয়তো আমরা আপনাকে ডাকবো, আপনার কাছ থেকে আপনার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনবো।
কথা বলবো সানজিদা ইসলাম তুলি আপনার সাথে। আশিক বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে তিনি র্যাবে যে তিনি বন্দী ছিলেন, তার উপরে যে নির্যাতনের ঘটনা, এবং তিনি বলছেন যে আপনার ভাই সানজিদুল ইসলাম সুমন সহ যে 8 জনকে এক রাতে তুলে যাওয়া হয়েছিল এবং তাদের উপরে যে নির্যাতন হয়েছিল সেটা শুনতে পেরেছেন। আরও অনেক ভিকটিম থেকে আমরা কিন্তু র্যাবের এই আয়নাঘরের কথা আমরাও শুনতে পেরেছি। তাহলে এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনার ভাইদেরকে ফেরত পাওয়া, বিচারের কাঠামো, বিচারটা কোন পর্যায়ে এখন আছে? যেহেতু এতগুলো এভিডেন্স আপনাদের হাতে আছে, প্রত্যক্ষদর্শী, কারা পাহারাদার ছিল, কারা নিয়ন্ত্রক ছিল, সব কিছুই এখন একেবারেই স্পষ্ট। তাহলে মানে কি হচ্ছে? আমাদের বর্ণনাগুলো যখন শুনছেন যে আশিক ভাইরা যেটা বর্ণনা করছে, সেখান থেকে অনেক আগেই কিন্তু এটা আমরা ওনাদের কাছ থেকে জানতে পারি। যখন প্রথমবার উনি আমাকে ফোন করে, প্রথমবার গুম হয়ে যাওয়ার পরে, এটা হচ্ছে 14 পরে, তো তখন উনি চিকিৎসারত ছিলেন ইন্ডিয়াতে। ওখান থেকে আমাকে তখন জানায় যে উনি 5ই ডিসেম্বর 2013-তে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়। তখন এই সময়টা শোনার পরেই আমার খুব তখন ধাক্কা লাগে যে আমার ভাইকে তো 4 ডিসেম্বর হ্যাঁ নিয়েছিল। তো উনার কাছে তখন যখন আমি জানতে চাই, উনি নিজে থেকেই বলেন যে সেলের বর্ণনাগুলা যেগুলো আপনি বললেন যে এত এভিডেন্স কিন্তু আছে অলরেডি, এবং উনার বর্ণনা অনুযায়ী আমি নিজে যেয়েও চেক করি যে আসলেই র্যাবেকের পিছন সাইডে কিন্তু রেল লাইন, ওইখান দিয়ে রেলগাড়ি যায়, এবং ওই সময়টা ইজতেমা হয়েছিল, ওই মাইকিংটা কিন্তু দোয়াটা ওই পর্যন্ত ছিল। এবং পরবর্তীতে উনি যেই বর্ণনাটা দেন, আমরা বিগত সময়ে যে মানে উনি বললেন যে গুম কমিশন যখন সিক্রেট ডিটেনশন সেলগুলো ভিজিট করে, কিছু ওনারা আমাদের সাথেও শেয়ার করে ভিকটিম ফ্যামিলিদের সাথে, যেমন র্যাব একের সেলগুলো যেটা সিক্রেট ডিটেনশন সেলগুলো 3 ফিট বাই 4 ফিট এবং একটা সামনে একটা কমোডের মতন থাকে, এবং ওই সেলগুলার এত মানে ভয়ঙ্কর রকমের খারাপ যে অন্য আর কোনো সেলগুলো এতটা খারাপ না। এবং যেই টর্চার সেলের কথাটা বললো যে সিক্রেট ডিটেনশন সেলগুলোর পাশাপাশি টর্চার সেল প্রত্যেকটা আয়নাঘরের মধ্যেই আছে, প্রত্যেকটা সিক্রেট ডিটেনশন সেলের সাথে একটা করে টর্চার সেল থাকে। এবং যেটা আশিক ভাই শেয়ার করলেন র্যাব একের, সেরকমই যে হাতে ঝুলিয়ে উঠিয়ে পেটানোর মতো বা ইলেকট্রিক চেয়ার, এগুলা তারা কিন্তু ওখানে দেখতে পেয়েছেন। এবং আশিক ভাইয়ের বর্ণনা থেকে তখন আমি জানতে পারি যে উনি হঠাৎ হঠাৎ কিছু সময়ে যখন আওয়াজ থাকতো না বা গান জোরে চালানো হতো না, যাদেরকে টর্চার করা হতো তাদের চিৎকার শুনতে পেতেন। তো ওই সময়টাতে তখন পরবর্তীতে উনি কানেক্ট করতে পারেন যেখানে ওই 8 জন যে ছিল, হয়তো এই 8 জনের কেউ ওই সময় তার যাদেরকে টর্চার করা হচ্ছে, পাশাপাশি যেহেতু ওই সময়কে এরাই ছিলেন। আমার জন্য আসলে এই শোনাটা আর প্রকাশ করাটা আমার জন্য কষ্টকর, কিন্তু আমাকে বলে যেতে হয়। কারণ হচ্ছে যে আমি জানি হয়তো ওনার পাশের কোনো ছেলে উপরে বা নিচে, আমার ভাই সহ যেই 7 জন ছিলেন, ওই চিৎকারটা আসলে কার ছিল, কেন তাদেরকে এই যে দুর্বিষহ মানে বর্ণনা, ভয়ঙ্কর বর্ণনা করে যে টর্চার যেভাবে করা হয়েছে, কেন শুধুমাত্র বিএনপি করার জন্য তাদেরকে এই টর্চারগুলো করা হবে। এবং আপনি দেখেন যে দায়িত্বরত মানুষগুলোর নাম দেয়া হয়েছে। আমাদের কেসের ক্ষেত্রে পার্টিকুলারলি যদি বলি, যেই টিম অপারেশন করেছে ইভেন তাদের নামও আমরা কিন্তু কমিশনের কাছে দিয়েছি। কিভাবে পেয়েছেন? সেই নামগুলো আমাদের কাছে ভিতর থেকে যারা র্যাবে দায়িত্বরত ছিলেন তারাই কিন্তু শেয়ার করেছেন। এনারা ওই সময়টাতে দায়িত্বরত র্যাবের কর্মকর্তা ছিলেন। এবং পরবর্তীতে ওইখানে শুধুমাত্র যে প্রশাসনের লোক থেকে পাচ্ছি সেটাও না, কারণ 5ই আগস্টের পরবর্তীতে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং তারা নিজেদের থেকে বলতে চাচ্ছেন, কারণ তারা জানেন আমরা বলি নাম দেই আর না দেই, তৎকালীন সময় যারা দায়িত্বরত ছিলেন তারা কোনোভাবে এটাকে অস্বীকার করতে পারবে না যে র্যাব একের লেখা ডাবল কভার ভ্যান উইথ ইউনিফর্ম অ্যান্ড আর্মস, 2টা ডাবল কভার ভ্যান, একটা মাইক্রোবাস যখন একটা স্পটে যায়, এবং ওই স্পটটাতে সুমন ভাইদের যে বসুন্ধরার, সেখানে অনেকজন ওয়ার্কার ছিলেন, কেয়ারটেকার ছিলেন, 2 জন বন্ধু আরেকটু দূরে সিগারেট খাচ্ছিলেন, যাদেরকে আমরা আসলে উইটনেস হিসেবে অলরেডি তাদের থেকে জানি যে সেখানে যে র্যাব ছিল।
এবং এই জিনিসগুলো অলরেডি কিন্তু প্রডিউস করা হয়েছে। এবং কোন ভেহিকল গিয়েছিল সেটাও জানি। আপনার শাহিনবাগের বাসার পাশে থেকে যাকে নেওয়া হলো, হ্যাঁ, আর কায়সার ভাই এবং আদনান ভাইকে, এবং ওই দিনও কিন্তু র‍্যাবই ছিল, বাড়ি থেকে নিয়ে গেছে এবং বলছে যে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাচ্ছে। বাবাকে বলেছিল যে আদনান ভাইয়ের যে বাবাকে উনি বলতেছিল যে আমার ছেলেকে কেন নেবেন, এবং ছেলে ঘুমাচ্ছিল, র‍্যাব কিন্তু পাইনি, তিনি ঘুম থেকে ডেকে ছেলেকে দিয়ে দিছিলেন আদনান ভাইকে, যে আস্থা ছিল যে রাষ্ট্রীয় বাহিনী নিয়ে যাচ্ছে। আর গুমের সাথে তো পরিচিতই ছিল না মানুষ তখন, যে মানুষ ইল্লিগালি এভাবে নিয়ে যেতে পারে কিনা। তো আর ওনাকে যখন ওনারা বললেন যে আপনারা আমরা জিজ্ঞাসাবাদ করে আবার সকালে দিয়ে যাব, তো উনি অতটুকু আস্থা তাদের উপর রেখেছিলেন যে যেহেতু ইউনিফর্ম পরা আর আমার নিজের হাতে আমার ছেলেকে ঘুম থেকে উঠাই দিচ্ছি, আর আমি জানি যে আমার ছেলে কোনো ক্রিমিনাল না, এখন কোনো দল করা অপোজিশন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হওয়াটা আসলে তো কোনো অপরাধ না। এবং আদনান ভাইকে নিয়ে যাওয়ার পর কিন্তু কায়সার ভাইকে নিয়ে গেল, এবং কায়সার ভাইয়ের সাথে ওই ঘরে আরও 2 জন বন্ধু ছিল, সেই বন্ধুরাও কিন্তু সামনে থেকে ওনাকে যখন খুব মারলো ওখানে মেটাল রড দিয়ে, এবং তারপরে এই 2 জনকে নিয়ে গেল র‍্যাব। তো এই উইটনেসগুলো কিন্তু তখন এখনো আছে, এরা কিন্তু তাদের সবকিছু জানিয়েছে। তো এত কিছু থাকার পরেও এই যে 5ই আগস্টের পরে আমরা বলছি যে অনেক পরিবর্তন, আমি বলবো না যে আমরা নতুন বাংলাদেশ, এই টার্মটা আমাদের ক্ষেত্রে আমরা যারা যে ভিকটিম প্ল্যাটফর্মে আছি, মায়ের ডাক বলেন, এবং সারা দেশব্যাপী যে হাজারো পরিবার যারা এই ভিকটিম, প্রতিনিয়ত দিনগুনি যে 5ই আগস্টের পর থেকে যে কি জানবো, কি জানতে যাচ্ছি, আর এই পরিবারগুলো আসলে তাদের স্বজনদের ইনফরমেশন আদৌ কখন পাবে, তাদের সাথে কি করা হয়েছে, কোথায় আছে তারা। কিছু ক্ষেত্রে আপনি দেখেন যে এত ডিটেল দেওয়ার পরেও যখন আমরা, এবং যারা ফেরত এসছে তারাও কিন্তু এই জিনিসগুলো তুলে ধরেছে, যারা এই যে টিএফআই সেলে ছিল, আপনার এখানে অনেকে কথা বলে গেছে, অনেকে শর্ট টার্ম ছিল ওই জায়গাগুলোতে, অনেকে লং টার্মও ছিল। প্রত্যেকের বর্ণনা থেকে কিন্তু একটা খুবই স্পেসিফিক ডিটেইলও আমরা পাই যে মানুষগুলাকে ওইখানে সিক্রেট ডিটেনশন সেলে ইলিগাল কাস্টডিতে রাখা হয়েছে, ইলিগালি টর্চার করা হয়েছে, তারা জীবিত আছে কি নেই সেইটার অ্যাকাউন্টেবিলিটি তাদেরকেই নিতে হবে, তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তাদেরকে জানাতে হবে। মাসখানেক আগে র‍্যাব ক্ষমা প্রার্থনা করে একটা ক্ষমা চেয়েছিলেন, এটা হচ্ছে পরিবর্তন। আমি বলবো যে পরিবর্তন, যে জায়গায় এসে ক্ষমা চেতে পারেন, কিন্তু ক্ষমা চাওয়ার পরেও এই বাহিনী কর্তৃক যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে গুম আর খুনের মতো কোনো একটা ঘটনার, বিগত 15.5 বছর ঘটে যাওয়া ঘটনার তথ্য উপাত্ত কি তারা দিয়েছে কমিশনকে বা আইসিটি ট্রাইব্যুনালকে বিচারিক জায়গায় যাওয়ার জন্য? তাহলে আমরা এটাকে কিভাবে দেখতে চাই আসলে। পাশাপাশি পুলিশ আর র‍্যাব স্বীকার করলেও আপনি দেখেন আর্মি বা ডিজিএফআই থেকে কিন্তু এখনো স্বীকার করা হচ্ছে না কোনো, এবং এই যে তথ্য উপাত্তগুলো তারা পেলেন, কমিশন ধরেন পেলেন, এবং ইন্টারোগেশন করতে গেলে তাদেরকে কতটুকু ওইখান থেকে সহায়তা প্রদান করা হচ্ছে, সেই জায়গা থেকে হচ্ছে কিনা আদৌ হচ্ছে কিনা। আর সেই জায়গায় আপনাদের এক্সপেরিয়েন্স কি, অথবা গুম কমিশন অথবা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সবাই সর্বাত্মক চেষ্টা করছেন। আমি গুম কমিশনের কথা বলি, যে সর্বাত্মক ডেফিনেটলি চেষ্টা করছেন, যতটুকু তাদেরকে ক্ষমতা দেয়া হয়েছে, যতটুকু আসলে তাদের পক্ষে করা সম্ভব। কিন্তু সেই জায়গায় মানে যেখানে এত ম্যাসিভ নাম্বার অফ হিউম্যান রাইটস ভায়োলেশন, নাম্বারগুলো তো অনেক বেশি, যেমন আমরা জানি গুম কমিশনে 1600-ও বেশি কিন্তু আবেদন, এর মধ্যে অ্যাপ্রক্সিমেট 300 যাদের সম্পর্কে এখনো আমরা জানি না, আমার ভাইয়ের মতো যারা ফেরত, আশিক ভাইয়ের মতো যারা ফেরত এসছেন, বা এরকম নাম্বারটা অনেক বেশি সংখ্যায়, এবং এদের থেকে কিন্তু স্পেসিফিক ইনফরমেশন আছে তাদের, যে কীরকম সেল ছিল, কীরকম টর্চার হয়েছিল, কোন বাহিনী তখন ছিল, কারো নাম জানে কি না, এগুলো কিন্তু তখন অলরেডি তুলে এসছে তাদের মধ্যে। বাট যারা আসেনি সেই ক্ষেত্রে আমরা কতটুকু আগালাম, কতটুকু নিয়ে আসলাম, জানার তো সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে এইভাবে যে ধরেন আপনার নারায়ণগঞ্জের 7 মার্ডারের ঘটনা, সেটার সাথে র‍্যাব জড়িত ছিল, র‍্যাবের কর্মকর্তারা আটক হলো, তাদের বিচার হলো, সেই বিচারটা এখনো শেষ হয়নি। ইভেন এই ঘটনার যে মানে যে বাস্তবায়ন করেছে জিয়াউল আহসান, সে এখন কাস্টডিতে আছে। তো কালেকটিভলি তারেক সাঈদ, জিয়াউল, এদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে তো অন্তত জানা সম্ভব যে যারা গুমের শিকার হয়ে এখনো ফেরত আসেনি
তাদের সাথে কি আচরণ করা হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে কি করা হয়েছিল? আপনি গত 3 সপ্তাহ আগে দেখেন রহমতুল্লাহ নামে একজনকে ইন্ডিয়া বর্ডার দিয়ে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে তাকে আমরা এনেছিলাম, এসেছিল, হ্যাঁ। জি। তো সেই রহমতুল্লাহর ওইটা আপনি যদি দেখেন, এটা এরকম কেসও কিন্তু আছে আমাদের, তাই না? তো আমরা আসলে সুখরঞ্জন বালির ক্ষেত্রে হয়েছে, সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে হয়েছে। তাহলে একটা সম্পৃক্ততা বা ইনভলভমেন্ট ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের ডেফিনেটলি আছে এটার সাথে। এইগুলো অনেকটা বেশি ভিজিবল। আবার যখন কেউ ওই যে সিক্রেট ডিটেনশন সেল থেকে ফেরত এসছেন, তারাও কিন্তু দেখেছেন ইন্টারোগেশনে অনেক সময় মনে হয়েছে তাদেরকে এটা ভারতীয় ইন্টেলিজেন্স ছিল। তো এই তথ্যগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা গুমের যে স্টোরিগুলো আমরা জানি, কেসগুলো আমরা জানি, সেগুলোর মধ্যে আছে অলরেডি। তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারছি না কত মানুষ আদৌ ইন্ডিয়ান জেলে রয়েছে কিনা বাংলাদেশে আমাদের। আর সেটার জানার জন্য বিগত সরকার তো এটা করিয়েছে, যেহেতু ইনভলভই ছিল। আর এখনকার তৎপরতা কতটুকু, আর মাথাটা চলে গেছে পালিয়ে, বাট শরীরটা আর হচ্ছে পুরো স্ট্রাকচার কিন্তু রয়ে গেছে। যাদের 15.5 বছর, যাদের মাইন্ডসেটটা এমন ছিল যে গুম খুন হত্যা করেই আমরা টিকে থাকবো শুধুমাত্র, সেই মানুষগুলা যাদেরকে দ্বারা এটা করা, জিয়াউল হাসান থেকে শুরু করে এই রকমের কমান্ডিং অফিসার এবং প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এজেন্সির হোল স্ট্রাকচারে এরা রয়ে গেছে ভাই। তো এই যে তথ্য উপাত্ত থাকার পরেও 5 মাস পরে কিন্তু আমি আপনার কাছে একই জায়গায়, 5 মাস পরে আমরা একই জায়গায় পরিবর্তনের পরে এখনো জানি না ভাইকে র্যাব একের ওই কাস্টডিতে গেল, কারা নিয়ে গেল আমরা জানি, কারা টর্চার করলো আমরা জানি, তৈত্রত অফিসার কারা ছিল আমরা জানি। তারপরে আমার ভাই বা 8 জনের কি হয়েছে, এবং এই যে হাজারো মানুষ যাদেরকে সাদা পোশাকে, যাদেরকে ডিবি পরিচয় নিয়ে গেছে, যাদেরকে র্যাব তুলে নিয়ে গেছে, যাদেরকে ডিজিএফআই সেলে নিয়ে গেছে, এই মানুষগুলোর তথ্য এখনো সামনে আসছে না। আইনটা কত দূর? আইনটা এসছে আইসিটি ট্রাইব্যুনালে, কিন্তু আইন সংযোজনের পরেও এত হাজারো মামলা, এটা করার মতো ক্যাপাবিলিটি বা যথেষ্ট পরিমাণ ক্ষমতায়ন কি তাদেরকে করা হয়েছে কিনা। আমরা কিন্তু গুম কমিশনের প্রসেসটা দেখতে পাচ্ছি, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে জানতে চাচ্ছেন, তথ্যপত্র সংগ্রহ করছেন এবং একটা পার্শিয়াল রিপোর্ট তারা দিয়েছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে আসলে যেহেতু আমরা ভিকটিম ফ্যামিলি, আমাদের চাহিদাটা বা আমাদের চাওয়াটা আপনারা জানেন প্রথম থেকে 12 বছর ধরে, যে জানতে চাওয়া স্বজনের কি হয়েছে, আমাদের স্বজনের ওই জায়গা পর্যন্ত আমরা যেতে পারছি না। কমিশনের পরে যে ট্রাইব্যুনালে আসছি এখন, যে মামলার জন্য বলা হচ্ছে যে মামলা করতে, কিন্তু মামলা করার পরে এই ইনভেস্টিগেশন টিমের পক্ষে কি সম্ভব হবে কিনা আমি জানি। 4 মাস ধরে জিয়াউল হাসান অ্যারেস্ট, তো তার কাছ থেকে কেন আমরা এখনো কোনো তথ্যপত্র পাইনি? এরকম অফিসার ইনভলভড, যেমন তারেক সাইদ বললেন, লাকসামের যেই হিরু ভাই এবং আরেক পারভেজ ভাইয়ের কেস ভেরি ভিজিবল, একদম মাইক্রোবাস থেকে 9 জনের মাঝখান থেকে একজন তুলে নিয়ে গেল, র্যাব নিয়ে গেল। তারেক সাইদের ভিডিও আছে, স্টেটমেন্ট, যে উনি ভিডিও স্টেটমেন্টে বলছেন যে এনাদেরকে আনা হয়েছে, এবং এত কিছু থাকার পরেও তাদেরকে কি ইন্টারোগেশন করে তথ্যগুলো নেওয়া হয়েছে কিনা, এই মানুষগুলো কোথায়? আপা আজকে শেষ করি, ধন্যবাদ। দর্শক, আমরাও চাই যে যারা এই মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং যারা এখনো নিখোঁজ তাদের সাথে কি আচরণ করা হয়েছে সেটি নির্দিষ্ট করা হোক, সেটি অপেক্ষমান পরিবার সদস্যদেরকে জানানো হোক। আজকে এখানেই শেষ করছি। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।